আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। ভোটের 3 দিন আগে ডাকসু নির্বাচনে নাটকীয়তা, বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন হেভিওয়েট মাহিন সরকার। জুমার দিনে মসজিদে মসজিদে ভিন্নধর্মী প্রচারণা। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। ছুটির দিনে ডাকসু নির্বাচনেরও জমজমাট প্রচারণা। বিতর্ক আয়োজনের অনুমতি পায়নি ছাত্র শিবির, সাইবার বুলিংয়ের অভিযোগ বাম জোটের। পরিচয় গোপন করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করার চেষ্টা করে। ডিসকাশনের কিছু আয়োজন করতে সেই অপরচুনিটিটুকু দিতে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এই জায়গায় একটু পজিটিভ হতে পারেনি। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রস্তাবিত আরপিও নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামায়াত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। মুখ থুবড়ে পড়েছে নগর পরিবহন সেবা। আলোচনাতেই বন্দী রুট রেশনালাইজেশন। বাস কিনতে ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা, সমাধানের চেষ্টায় ডিটিসিএ। সরকারকেও তৎপর হওয়ার তাগিদ। বৃষ্টির দোহাই দিয়ে বাড়ানো সবজির দাম ঝকঝকে রোদে আরও চড়া। কেজিতে বেড়েছে 20 টাকা। সরবরাহ সংকটের দাবি। ঊর্ধ্বমুখী মাছের বাজারে কিছুটা কমেছে ইলিশের দর। শুরুতে ছাত্র সংসদ নির্বাচনের খবর। ভোটের 3 দিন আগে ডাকসু নির্বাচনে নাটকীয়তা, বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন হেভিওয়েট প্রার্থী মাহিন সরকার। পাশাপাশি নির্বাচনে আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোট চান তিনি। দুপুরে জুমার নামাজের পরপরই হলপাড়ায় প্রচারণায় নামেন ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাল সহ অন্যান্য প্রার্থীরা। ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি দেন নানা প্রতিশ্রুতি। এর আগে সকালে মধুর ক্যান্টিনে যৌথ সংবাদ সম্মেলনে নিজ অবস্থান ব্যক্ত করেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। ডাকসু নির্বাচন করলেও নিজ প্যানেলের বাকি প্রার্থীদের সঙ্গে থাকার ঘোষণা দেন তিনি। আর মাহিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু বাকের মজুমদার। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে এবং আমার জায়গা থেকে সর্বাত্মকভাবে আমি সেটি যে কোনো বিচারেই ঐতিহাসিক। প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই, সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে। কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে। আমাদেরকে নানাভাবে সাজেস্ট করেছিলেন যে আমরা যাতে একত্রে মুভ করি, যে কোনো ফরম্যাটে হোক। মাহিন ভাই সেই জায়গায় সহযোগিতা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। সরাসরি যাচ্ছে সেখানে। যারা এই ধরনের হ্যারাসমেন্টের সাথে জড়িত আছে তারা কালপ্রিট, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দিয়ে আমরা ঘোষণা করেছি। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা অনুরোধ করব আমাদের এখানে যারা আমরা প্রার্থীরা আছি, সকল ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট যারা প্রার্থীরা আছে, আমি সবাইকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং এর মাধ্যমে আমাদের
সারা বাংলাদেশকে একটা চমৎকার বার্তা দেওয়া দরকার। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে খুনি হাসিনাকে হটিয়েছি, বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এই নির্বাচনে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আমরা আশা করছি এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের সকল মানুষদের একটি চমৎকার বার্তা দিয়ে সক্ষম হব এবং আমরা এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাহিন সরকার বাকের মজুমদারকে সমর্থন দিয়ে জিএস পদে সরে দাঁড়ালো, আচ্ছা বিষয়টাকে কিভাবে দেখছেন? আচ্ছা, এর পাশাপাশি আমাদের আরেকটা কনসার্ন আছে। এখানে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত 39,000 আমাদের ভোটার আছে, কিন্তু আমরা মাত্র 8টা সেন্টার এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে। যে পরিমাণ ভোটার, এবং আমরা আশা করছি এবার সর্বোচ্চ সংখ্যক ভোটাররা ভোট দিতে আসবে এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, কিন্তু যে পরিমাণ ভোট কেন্দ্র সেখানে কতটুকু ভোট কাস্ট করতে পারবে সেটা নিয়ে আমরা সন্দিহানে আছি। যদি আমরা বলি আমাদের সায়েন্স ফ্যাকাল্টি 3টা হল, এফএস হল, শহীদুল্লাহ হল এবং 21 হল, এই 3টা হলের সেন্টার হল করা হয়েছে কার্জন হলে। সেখানে প্রায় 5,500 শিক্ষার্থী একত্রিত হবে। তো 5,500 শিক্ষার্থী, একজন শিক্ষার্থী 41টা করে ভোট দিবে। তো এই অবস্থায় সেখানে যদি আমরা শতভাগ ভোট কাস্টিং করতে চাই এবং যে সময় ফ্রেম আছে এবং যে জায়গা আছে সেই অনুযায়ী শিক্ষার্থীরা কতটুকু মহসিন হল মাঠে এখন এই মুহূর্তে আমরা ছাত্রদল প্যানেলের যেই সদস্যরা রয়েছেন, বিশেষ করে ভিপি প্রার্থী যিনি আবিদুল ইসলাম খান, তিনি নামাজ শেষ করে এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের নির্বাচনী প্রচার প্রচারণা করছেন। কেবলমাত্র ছাত্রদলের প্যানেলেই নয়, এখানে কিন্তু আমরা দেখছি ঈদের নামাজের পরে যে এক ধরনের উৎসব মুখরতা থাকে কুশল বিনিময়ের, এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের স্বতন্ত্র সহ সকলে কিন্তু এখানে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা চলছে এবং এক প্যানেলের সঙ্গে অন্যান্য প্যানেল কিংবা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা একে অপরের সঙ্গে লিফলেট বিনিময় করছেন রীতিমতো, এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে তাদের প্রচার প্রচারণা কিন্তু তারা এগিয়ে নিচ্ছেন। জানেন যে আজকে আর মাত্র 2 দিন বাকি রয়েছে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ নির্বাচনী তফসিল যে ঘোষণা। আমরা একটু সরাসরি তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। শেষ মুহূর্তের প্রচারণা যথেষ্ট রেসপন্স আমরা পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অভূতপূর্ব সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ এবং যে প্রপার যে স্ট্রেট ফরওয়ার্ড নীতির মধ্য দিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন সেটা আয়োজন হাসে অনন্য নজির স্থাপন। গতকালকে তো আপনি আশঙ্কার কথা বলছিলেন, আজকে কি এরকম কোনো আশঙ্কার কথা মানে এখন আপনার ভেতরে আছে কিনা? দেখেন, আমি আশঙ্কার যে জায়গাটা নিয়ে আমি বারবার কথা বলেছি, এটা সাইবার বুলিং যে এবং অনলাইন প্রোপাগান্ডা যেগুলো চলছে, যেগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র যেগুলোকে মেনটেন করতে পারছে না। কারণ ডাকসু নির্বাচন কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় নয়, এটা রাষ্ট্রীয় ম্যাটার। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্র সহযোগিতা করতে হবে। আমি প্রেস ব্রিফিংয়ে বলছি। আপনি কথা বলছিলেন ভিপি প্রার্থী ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান, এবং দেখছিলেন আসলে এখানে পুরো সময়টা জুড়েই কিন্তু আসলে এই যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচার প্রচারণা সেটি প্রত্যেক প্রার্থী করছেন, লিফলেট বিনিময় করছেন, নিজেদের ব্যালট নাম্বারগুলো তাদের ভোটারদেরকে জানাচ্ছেন, যে নির্বাচনী ইশতেহার সেই বিষয়েও কিন্তু তারা কথা বলছেন। আসলে প্রচার মূল যে প্রচার প্রচারণা সেটার পরপরই কিন্তু শুরু হয়েছে সবকটা শিক্ষার ছাত্রদের হলগুলোতে, আবাসিক হলগুলোতে আমরা দেখছি যে বিভিন্ন প্যানেলের ভিপি কিংবা জিএস প্রার্থী তারা কিন্তু বিভক্ত হয়ে দলে দলে এই বিভিন্ন হলগুলো কাভার করার চেষ্টা করছেন। আমরা সূর্য সেন হলে কিন্তু ইতোমধ্যেই আপনারা দেখেছেন যে সাদেক কায়েম যিনি আরেকজন ভিপি প্রার্থী হেভিওয়েট, তিনি সেখানে কথা বলছিলেন, এবং মহসিন হলে ঠিক পাশের হলটাতে কিন্তু আবিদ ছিলেন। এছাড়াও বাগচাষের তারা কিন্তু জিয়া হলে ছিলেন কিংবা এফ রহমান হলে আছেন। এরকম বিভিন্ন হলগুলোতে কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে তাদের শেষ মুহূর্তের যে আর 2 দিনের নির্বাচনী প্রচারণার সময় রয়েছে সেটি তারা কিন্তু পূর্ণভাবে সেটি ব্যবহার করছেন। তো এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবর মহসিন হল থেকে। ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী জুম্মান সাদিক জাভরিন। এর আগে আমরা শুনছিলাম ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমের বক্তব্য। এদিকে ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্র শিবিরের বিরুদ্ধে নারী প্রার্থীদের উপর সাইবার বুলিংয়ের অভিযোগ করেছে বাম দলীয় জোট সংসপ্ত।
সকালে ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটি দাবি করে কোনো প্যানেল এবং প্রার্থীরা টাকার বিনিময়ে ভোট কেনার অপচেষ্টা করছেন। এ সময় নারী প্রার্থীদের সাইবার নিরাপত্তা ও ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান বক্তারা। এদিন বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে নির্বাচনী প্রচারণায় নামে ছাত্র শিবির। একই এলাকায় প্রচারণা চালায় ছাত্রদলও। হলগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে আবাসিক হলগুলোতে যোগাযোগ করছি, আমাদের ইশতেহারগুলো তুলে ধরছি। আমরা যখন শিবিরের রাজনীতি নিয়ে ফেসবুকে কোনো পোস্ট করি কিংবা ক্যাম্পাসে কোনো মিছিল করি, তখন তাদের পক্ষ থেকে পরিচয় গোপন করে তারা বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা এবং আক্রমণ করার চেষ্টা করে। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, তারা এই বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিকে গ্রহণ করতে পারে না, তারা এই বাংলাদেশের নারী মুক্তির প্রশ্নকে গ্রহণ করতে পারে না। এমনও অনেক গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন, তারা হাজার হাজার টাকা শুধুমাত্র ভোটারদের অবরোহণেই খরচ করছেন। হাবিবুর রহমান নামে একজন কমেন্ট করেছেন, নারী নেতৃত্ব তার চেয়ে অনেক বেটার আছে, এর মতো আবর্জনা যদি নেতৃত্ব আসে তাহলে দেশের 12টা বাজবে, তুই তো নিজেই একটা কুলাঙ্গার। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন মোজাফফর হোসেন জয়, সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে শুক্রবার বন্ধের দিনও কিন্তু নির্বাচনের প্রচারণায় অংশ নিয়েছে প্রার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় অংশ নেয় ছাত্র শিবির। তারা মূলত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর এবং হলসমূহে গণসংযোগ চালায় এবং একই সাথে কিন্তু তারা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ করেছে বলে আমরা জানতে পেরেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে, গণতান্ত্রিক ছাত্র সংসদও নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছে। বর্তমানে দুপুরবেলাতে নির্বাচনী প্রচারণা নিয়ে এখন বর্তমানে নামাজ এবং খাবারের বিরতি চলছে। তবে একটি সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ বামদলীয় জোটের পক্ষ থেকে সংসপ্তক নামে একটি মঞ্চ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে কিন্তু তারা কিছু অভিযোগ এনেছে। সেটি হচ্ছে যে কালো টাকা বা অর্থের ছড়াছড়ি হচ্ছে ক্যাম্পাসে নির্বাচনের সময়কালীন সময়ে, এবং একই সাথে তারা কিন্তু সাইবার বুলিং নিয়েও বিভিন্ন দল বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তারা বলেছেন যে নারী যারা নেত্রী রয়েছে তাদেরকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এই ব্যাপারে তারা বারবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। একই সাথে কিন্তু নির্বাচনের যে আচরণবিধি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত হয়েছে এবং সেই আচরণবিধি কিন্তু নির্বাচনী প্রচারণায় মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিশেষ করে এই সংসপ্তক নামে যে বাম ঘরানার যে জোট রয়েছে তারা কিন্তু অভিযোগ করেছে। একই সাথে এই আচরণবিধি নিয়েও তাদের অনেক প্রশ্ন রয়েছে। একই সাথে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ছাত্র শিবির একটি অভিযোগ করেছে, তারা মূলত বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রশাসনের কাছে অনুমতি চেয়েছিল, তাও পায়নি। সুতরাং তারা একটি কথাই বলছেন যে এই স্বল্প সময়ের মধ্যে আমরা 12,000 শিক্ষার্থীর দ্বার প্রান্তে পৌঁছতে পারছি না এবং প্রত্যেকটি শিক্ষার্থী একজন শিক্ষার্থীকে সময় দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই তারা বলেছিল যে নির্বাচনী প্রচারণা হয় সময় বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। একই সাথে না হলে যেটি বলছিল যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হলে হল ভিত্তিক তারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারত। এক্ষেত্রে নির্বাচনী অনেকটাই সুবিধা হতো বলে তারা জানাচ্ছে। তবে যাই হোক, নির্বাচন আর প্রচারণার আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এই 6 দিনের মধ্যে তাদের সকল কিছু সম্পন্ন করতে হবে। এর মধ্য দিয়েই জোরে সোরে চলছে নির্বাচনী প্রচারণা। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও নিয়েও ভিন্ন মত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি আগে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিআর অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতার গুরুত্ব দিচ্ছে এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। এবারের আরপিওতে বড় কিছু পরিবর্তনের পথে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি।
এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক 25 লাখেরও বেশি করার সুযোগ, অনলাইনে মনোনয়ন জমার সুযোগ না রাখা, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, জামানত 20,000-এর পরিবর্তে 50,000 টাকা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা, শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য হলে প্রার্থী হতে পারবে না এমন ছোট বড় 40 থেকে 44টি সংশোধন প্রস্তাব করেছে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকা নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুধু আইন প্রণয়ন নয়, বরং তা বাস্তবায়নে ইসির সক্ষমতাকে গুরুত্ব দিতে চান তিনি। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সমাজের সবথেকে গ্রহণযোগ্য যারা ব্যক্তিরা আছেন তারা থাকেন। এখন রাজনীতিবিদরা কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না, ব্যাপারটা তো এমন নয়। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে এবং সেগুলোতে যদি কোনো ধরনের অপপ্রয়োগ তৈরি হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন কী ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করবে সেই বিষয়গুলো আমাদের কাছে এখন গুরুত্বের বিষয়। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিআর পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আলাপ আলোচনা না করে যদি ওনারা এই সংশোধনগুলো আনে তাহলে এখানে পরিপূর্ণতা সমস্যা থেকে যায়। আরপিওতে পিআর পদ্ধতিটা যেন আনে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমরা রাজনীতি আমাদের কাছে গ্রহণযোগ্য। জোটের যে প্রার্থী হবে, যে জোটে যে লিড করবে তার মার্কাটা নেওয়াতে আমি কোনো অসুবিধা দেখছি না। স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা গেলে প্রস্তাবিত আরপিও ভালো নির্বাচন উপহার দিতে পারবে বলে মত এই নির্বাচন বিশ্লেষকের। নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকেও সহযোগিতার আহ্বান তার। মনিটর বাই দ্য পলিটিক্যাল পার্টিস, কারণ এটাতে পলিটিক্যাল পার্টিকে উদ্বুদ্ধ না করলে হবে না। বিধিমালা যেগুলি ওনারা বলছেন, আমার নিজের পার্সোনালি আমি অনেক দিন থেকে ইলেকশন করছি, আই এম ভেরি হ্যাপি। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাইপাস সার্জারি শেষে 1 মাস পর রাজনীতির মাঠে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি। জামায়াত আমির বলেন, যারা হাঁচি কাশি দিলেই বিদেশে যান তাদের জন্য তার দেশে চিকিৎসা নিয়ে একটা প্রতিবাদ। জামায়াত শুধুমাত্র দেশের নাগরিক এবং জনগণের জন্য রাজনীতি করে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সমাজ পরিবর্তনের দায়িত্ব হাতে তুলে দিলে জামায়াতে ইসলামী সেই চেষ্টা করবে। ক্ষমতায় এলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। উন্নত চিকিৎসার আশায় বিদেশে গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে, আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। রাজনৈতিক মহলের বন্ধুদেরকে বলবো, যেই চিকিৎসা একেবারেই বাংলাদেশের প্রাপ্যতা নাই, পাওয়া যায় না, তার জন্য যান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে চিকিৎসা বাংলাদেশে আছে তার জন্য যাওয়া উচিত নয়। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ঠেকাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে শত শত মানুষ। টায়ার আগুন জ্বালিয়ে 4 রাস্তার মোড়ে ব্যারিকেড দেন তারা। পরে বাধার মুখে পিছু হটে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। 2 ঘন্টা পর বিমানবন্দর সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। শুক্রবার সকালে কক্সবাজারের বিমানবন্দর সড়কে নামেন স্থানীয়দের একটি অংশ। টায়ারে আগুন দিয়ে শুরু হয় বিক্ষোভ। 4 রাস্তার মোড়ে দেয়া হয় ব্যারিকেড।
কক্সবাজারের বাকখালী নদীর তীরে অবৈধ দখল উচ্ছেদের প্রতিবাদে প্রধান সড়কে এই বিক্ষোভ। তাদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। উত্তেজনা বাড়লে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা। তারাও বলছেন উচ্ছেদ কার্যক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ওরা অবৈধভাবে উচ্ছেদ করার জন্য কি করতেছে, পয়সা করতেছে ওরা। নদী আমাদের জায়গা খাইছে, কিন্তু নদীর জায়গা আমরা খাই নাই। বিভিন্ন ধরনের ইন্ধনে সেনাবাহিনী এসে এখানে মানুষের অনেক পুরাতন বসত বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। কাগজ দেখে সরকার জায়গা হয়েছে, আমরা নিজে উচ্ছেদ করে দেবে চলে যাবো, আমরা নিজের ঘর আমরা নিজেরা ভেঙে চলে যাবো। আইনের বাইরে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে, তাদের উচিত ছিল আগে নদীর জরিপ ঠিক করা। পরে বাধার মুখে ফিরে যান বিআইডব্লিউটিএ এবং প্রশাসনের কর্মকর্তারা। কক্সবাজারের বাকখালী নদীর তীরকে দখলমুক্ত করতে 5 দিনের উচ্ছেদ অভিযান শুরু হয় 1 সেপ্টেম্বর। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ফরিদপুর 4 আসন থেকে ভাঙ্গা উপজেলার আলকি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাস স্ট্যান্ড এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলদি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করা হয়। যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দুপুরে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলদি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। মুখ থুবড়ে পড়েছে রাজধানী সহ আশেপাশের 5টি জেলায় চালু হতে যাওয়া বিশেষায়িত বাস সার্ভিস নগর পরিবহন সেবা। রুট রেশনালাইজেশন নিয়ে ধারাবাহিক আলোচনার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাস মালিক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সহ অংশীজনেরা। প্রকল্প বাস্তবায়নে আগ্রহী হলেও ব্যবসা পরিচালনায় সহজ শর্ত ও নতুন পরিবহন যুক্ত করতে ব্যাংক ঋণ সুবিধা চায় পরিবহন মালিক সমিতি। গণপরিবহনকে জনবান্ধব ও শৃঙ্খলায় ফেরাতে রুট রেশনালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে সরকারের অপারগতা ও সদিচ্ছার অভাবকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে প্রকল্প বাস্তবায়নে এখনও আশাবাদী ডিটিসিএ। শরীফ রুবেল ও নুরুল আলম নয়নের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন বা প্রতিটি রুটে নির্দিষ্ট কোম্পানির অধীনে বাস চলাচলের প্রকল্প নেয় সরকার। 3 বছর আগে পরীক্ষামূলকভাবে মোহাম্মদপুর থেকে ঘাটারচর পর্যন্ত নগর পরিবহন চালু হলেও এখন আর এই সেবার দেখা মেলে না। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, বাস রুট রেশনালাইজেশন প্রকল্পে মালিক পক্ষের সুবিধার বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন বাস কিনতে কোনো সরকারি সহায়তার আশ্বাস না পাওয়ার অভিযোগও তাদের। 23টা কোম্পানির গাড়ি আমরা রেশনালাইজ করে মাস 2-1 মধ্যে ইনশাল্লাহ শুরু করতে পারবো। ওই জায়গাটায় ওনারা এখনও সুরাহা দেননি যে বাংলাদেশ ব্যাংক বা অর্থলগ্নি প্রতিষ্ঠান বা সরকারের পক্ষ থেকে কোন পদ্ধতিতে আমরা সহজভাবে এবং কম সুদে গাড়ি পাইতে পারি। একটি রুটে একটি কোম্পানির বাস চলবে এমন পরিকল্পনার কথা জানান ডিটিসি এর নির্বাহী পরিচালক। রুট কোনটা হবে হবে না এইটা নিয়ে আমরা মতামত দিচ্ছি, সেটার উপরে তারাও পর্যালোচনা করছে। তবে ওয়ান রুট ওয়ান কোম্পানি এইটা হলো বেস্ট সলিউশন। আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করার চেষ্টা চলছে উল্লেখ করে প্রকল্প পরিচালক জানান, বাস যুক্ত করার শর্তগুলো কঠিন। ন্যূনতম মান বজায় রেখে এই সেবা চালু করতে চায় ডিটিসিএ। আমরা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখতে চাচ্ছি বাসগুলো। শর্তগুলো বেশ কঠিন, এগুলো না মানলে নতুন বাস আনা যাচ্ছে না। তো এতে একটু সময় লাগছে। 100টা রুট থেকে এটাকে 50টা বা 60টাতে নামিয়ে আনা। এইখানে 100 জন বা 100টা কোম্পানি যে তাদেরকে আসলে এই যে মিলিয়ে দেওয়া এটাই ডিফিকাল্ট। পরিবহন ও সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলছেন, যাত্রী সেবার মানোন্নয়ন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশনের বিকল্প নেই। এক্ষেত্রে সরকারকে আরও তৎপর হবার পরামর্শ তার। প্রায় 10 বছর 15 বছর তো চেষ্টাই করে যাচ্ছি। এর মানে হচ্ছে যে আসলে সরকারের সদিচ্ছার বড় একটা অভাবের জায়গা রয়েছে, পাশের মালিকদেরও এখানে সহযোগিতা করছে না বলে মনে হয়। এই সিস্টেমে আসতে হলে মালিকদেরকেও কিছু সুবিধা দিতে হবে, যেমন তাদেরকে আলাদা করে বাস চলাচলের জন্য ভালো রাস্তা দিতে হবে, ওই রুটে যাতে অন্য কোনো গণপরিবহন আসতে না পারে সেটা নিশ্চয়তা দিতে হবে। 3 হুইলারগুলোকে বন্ধ করতে হবে, অবৈধ যে যান সেগুলোকে বন্ধ করতে হবে, ইন্টারসেকশনগুলোকে এবং যাত্রী ছাউনিগুলো ভালো ম্যানেজমেন্ট করতে হবে। ডিটিসি এর তথ্য বলছে, বাস রুট রেশনালাইজেশনে সচল রুটের সংখ্যা 95টি, বিআরটি এর হিসেবে 110টি আর ডিএমপি ট্রাফিক বিভাগের জরিপে 60টি। 3টি পর্যবেক্ষণ মিলিয়ে বাস চলাচলে এখন পর্যন্ত 42টি রুট নির্ধারণ করেছে ডিটিসিএ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে হাসপাতালে ডেঙ্গু আক্রান্তরা। জ্বরের 2য় দিনে পরীক্ষার পরামর্শ। চলতি শরতে প্রকোপ বাড়ার শঙ্কায় মশা নিধনে জোর দেওয়ার তাগিদ।
আবহাওয়ার মতোই গরম হয়ে আছে রাজধানীর বাজার। বিক্রেতারাই বলছেন সরবরাহ সংকটে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হালিতে 1200 টাকা পর্যন্ত ইলিশের দাম কমলেও আসেনি ভোক্তার নাগালে। চড়ে আছে আটা ও মসুর ডালের দামও, তবে মুরগির বাজারে স্থিতিশীল। ব্রয়লারের পাশে সোনালির দাম কমেছে কেজিতে 30 টাকা পর্যন্ত। কারওয়ান বাজার ঘুরে রিপোর্ট করেছেন অন্তরা সেন। কাঠফাটা রোদের থেকেও যেন বেশি উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর সবজির বাজার। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকালে কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, একদিকে গ্রীষ্ম মৌসুমের শেষ সময়, সেই সঙ্গে কিছুদিন আগের বৃষ্টি বাদলে আবাদ নষ্ট হওয়ায় এখনো কাটেনি সরবরাহ সংকট। তাই এ সপ্তাহে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পটল, করলা, কাঁকরোল, ঢ্যাঁড়স, বরবটি ও বেগুনের দাম। বেশিরভাগ সবজির কেজি পড়ছে 80 টাকার বেশি। একমাত্র আলু এবং পেঁপে ছাড়া সমস্ত জিনিসের দামই 70, 80, 100 টাকার উপরে সবজি। আমাদের ব্যয় বাড়ছে কিন্তু আয় তো বাড়ছে না, সেজন্য আমাদের জন্য, সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য কষ্ট হয়। সপ্তাহে আজকে দাম একটু বেশি মনে হচ্ছে। সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম গড়ে 100 থেকে 300 টাকা কমলেও এখনো তা রয়ে গেছে ভোক্তার নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়, আর 1.5 কেজির দাম চড়েছে 4500 পর্যন্ত। 1 কেজি মাছ বেচছি 2500-2400, এই সপ্তাহে বেশি 2300 টাকা। সরবরাহ একটু বেশি, এর লাগে মাছ একটু দাম কম। 2 বছর আগেও কেজি ছিল 1000 টাকা, 1200 টাকা। সেই ইলিশ মাছ এখন 2500 টাকা কেজি। এটা কি সম্ভব মানুষের পক্ষে খাওয়া? মনে করেন না, একটু 5 কেজি আলা মাছ কিনতাম, সেখানে কিন্তু 3 কেজি আলা মাছ, রুই মাছ, কাতল মাছ। এদিকে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের তালিকায় শীর্ষে থাকা আটা ও ডালের দামও। সরবরাহ খারাপ, 4-5 টাকা কোম্পানি আটা দিত, 1-2 কোম্পানি দিচ্ছে, কেজিতে 5 টাকা বাড়াইছে। আটা এবং ডাল এইটা ম্যানেজ করতে যে ওটা আমরা অন্যদিকে হিমশিম খেয়ে যাচ্ছি। অস্থির সবজির বাজারের বিপরীতে কিছুটা স্বস্তি মুরগির দামে। ব্রয়লারের দাম অপরিবর্তিত থাকলেও 10 থেকে 30 টাকা কমেছে সোনালী মুরগির দর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। নজরুল ইসলাম মজুমদার ও এস আলমের হাতে থাকা 5 ব্যাংকের ভাগ্য এখন বাংলাদেশ ব্যাংকের হাতে। তবে এস আলমের লোপাট করা 84,000 কোটি টাকা এসব ব্যাংকে ফেরানো প্রায় অসম্ভব বলে মনে করেন ব্যাংক ও আদালত সংশ্লিষ্টরা। ফলে যেই 2 ব্যাংক এক হতে চায় না, তাদের ইতিবাচক অবস্থায় ফেরা অসম্ভব। বাংলাদেশ ব্যাংক বলছে, শেষ পর্যন্ত কটি ব্যাংক নিয়ে মার্জার করা হচ্ছে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। ব্যাংকের টাকায় কেউ বিদেশে করেছেন হোটেল, কেউ এলসির আড়ালে আত্মসাৎ করেছেন নিজের দায়িত্বে থাকা ব্যাংকের অর্থ। এমন সব অভিযোগ ব্যাংক খাতকে সর্বশান্ত করা 2 মাফিয়া, সাবেক এবিবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং ব্যাংক টাইকুন ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে। নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, 2023-24 সালের জুলাই পর্যন্ত ফ্ল্যামিঙ্গো এন্টারপ্রাইজ নামের ভুয়া প্রতিষ্ঠানকে দফায় দফায় 615 কোটি টাকা দেয় তারই ব্যাংক এক্সিম, যা ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নাসা গ্রুপ সংশ্লিষ্টরা উত্তোলন করে। ব্যাংক খাতের আরেক মাফিয়া এস আলম তার নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর মধ্যে একীভূতকরণের তালিকায় থাকা ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক থেকে ঋণ জালিয়াতির অঙ্ক 84,000 কোটি টাকার বেশি। এই ব্যাংক লুটেরার সর্দার ছিল এস আলম এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। কোনো ক্ষেত্রে উইক তদন্ত হচ্ছে, হয়তো দুর্নীতি করছে 4,000 কোটি, তার বিরুদ্ধে হয়তো পাওয়া গেল 500 কোটি। এদিকে সম্প্রতি দুর্বল 5 ব্যাংকের শুনানি শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় 90 থেকে 98% পর্যন্ত এস আলমের নিয়ন্ত্রণাধীন নামী বেনামী প্রতিষ্ঠানের নামে। ফলে এই অর্থ আদায় নিয়ে সন্দিহান সংশ্লিষ্টরা। তবে শেষ পর্যন্ত মার্জারে কটি ব্যাংক একীভূত হবে তা নিয়ে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। কেন্দ্রীয় ব্যাংকের পয়েন্ট অফ ভিউ থেকে মার্জার এই মুহূর্তে ওই ব্যাংকগুলোকে রক্ষা করার একমাত্র উপযুক্ত পন্থা। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জার আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয়, তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না। ব্যাংকগুলিকে তাদের নিজের পায়ে নিজেদেরকে দাঁড়াতে হবে। এদিকে মার্জারের প্রক্রিয়া দ্রুত শুরু হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, দৃশ্যমান পরিবর্তন ঘটতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 বছর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
সৌদি আরবের রেড সি গেটওয়ের পর চট্টগ্রাম বন্দরে এবার বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন শিপিং। অন্তত ৮০০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরে অত্যাধুনিক টার্মিনাল নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। সব জটিলতা কাটিয়ে চলতি বছরে চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ ও ডেনমার্ক। শাখা রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে জাহাজ পরিচালনার পাশাপাশি কন্টেনার ভাড়ার ক্ষেত্রে শীর্ষস্থান দখল করে আছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইন। আবার বাংলাদেশের সমুদ্রপথে পণ্য পরিবহনের মার্কস লাইনের হিস্সা অন্তত 40%। সে প্রতিষ্ঠানটি এখন আসছে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ নিয়ে। পতেঙ্গা উপকূলের লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ করতে গত 1 বছরের বেশি সময় ধরে চলে আসা আলোচনা এখন চুক্তি পর্যায়ে পৌঁছেছে। এপিএম টার্মিনালের সাথে এই বিষয়ে আমাদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এটার যে ট্রানজিশনাল বেজে তারা কাজ করছেন, তাদের সাথে আমরা কাজ করছি। আশা করছি চলতি বছরের ভিতরেই এটার চুক্তির কার্যক্রম আমরা সমাপ্ত করতে পারবো। মূলত মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার পৃথিবীর 60টির বেশি বন্দরে টার্মিনাল পরিচালনা করে আসছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির জন্য প্রথম পর্যায়ে লালদিয়ার চরের 2টি অংশে 32 এবং 7.15 একর জায়গা বরাদ্দ রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তারা এখানে প্রায় 7 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তারা বিশ্বব্যাপী তারা বিভিন্ন টার্মিনাল যেভাবে চালায় এবং সেরকম উন্নত যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি এখানে নিয়ে আসবে। বিদ্যমান যে হ্যান্ডলিং ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত হবে। যে জায়গায় করছি তার ড্রাফট বেশি এবং 2টি বাঁক যেটা আছে ওই বাঁক দুটো পরিহার করা যাবে চট্টগ্রাম বন্দরের জন্য। এটা একটা ইফেক্টিভ বন্দর হবে চট্টগ্রাম বন্দরের। প্রস্তাবনা অনুযায়ী নতুন এই টার্মিনাল বার্ষিক অন্তত 9 লাখ কন্টেনার হ্যান্ডেলিংয়ের আশা করছে বন্দর কর্তৃপক্ষ। বঙ্গোপসাগরের মোহনা এবং কর্ণফুলী নদীর তীরবর্তী লালদিয়ার চরের এই প্রতিটি জমিতে লালদিয়ার টার্মিনাল গড়ে তোলা এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী 2-1 মাসের মধ্যে চুক্তি প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হয়ে যাবে অবকাঠামোগত উন্নয়ন কাজ। আর 1 বছরের মধ্যে এই চরাঞ্চলে গড়ে উঠবে অত্যাধুনিক কন্টেনার টার্মিনাল। চট্টগ্রামের লালদিয়ার চর থেকে কমল দে, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই আবারও ভূমিকম্প। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ পাঠালো বাংলাদেশ। উদ্ধার কার্যক্রমে যোগ দেবেন 16 সদস্যের প্রতিনিধি দল। 3 দফা দাবিতে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 7 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে অনশনে বসেন তারা। অনশন ভাঙাতে না পেরে মাঝরাতে তাদের সঙ্গে যোগ দেন উপাচার্য। শিক্ষার্থীরা বলেন, অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষের সাড়া না পেয়ে অনশন কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন চলবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেন, শিক্ষার্থীরা যে দাবিগুলো তুলেছেন তা যৌক্তিক। অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে আছেন তিনি। যেহেতু জনভোগান্তি হচ্ছে, আমাদের কথা কানেও নিচ্ছে না, তারা আমাদের ভ্যালুই দিচ্ছে না, তো আমরা ডিসাইড করেছি যে আমরা অনশনে বসবো। আমরা মুখের কথা আশ্বস্ত হব না কখনো। যদি তারা লিখিত আশ্বাস দিতে পারে তাহলে আমরা আশ্বস্ত হতে পারি। যে তাদের আন্দোলনের সাথে আমি একমত। শিক্ষার্থীদের আমি অনুরোধ করব এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব। রাজধানীর কদমতলী থেকে অপহরণ হওয়া 12 বছরের শিশুকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র্যাব। সকালে যাত্রাবাড়িতে র্যাব 10-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হয় মাদ্রাসার শিক্ষার্থী মাহাদিকে। 2 দফায় নেওয়া হয় 40,000 টাকা। পরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসায় 17 ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় একজনকে। পরে শিশু মাহাদিকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। মাহাদি হাসান হুজাইফা নামক 12 বছর বয়সী এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়। একটি অজ্ঞাত মোবাইল নাম্বার থেকে ভিকটিমের বাবার মোবাইল নম্বরে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা। সর্বমোট 17 ঘন্টা অভিযান পরিচালনা করা হয় এবং নারায়ণগঞ্জ জেলার বউবাজার এলাকায় একটা বাসা থেকে অপহৃত শিশু মাহাদি হাসান হুজাইফাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী
মোহাম্মদ মোখলেসুর রহমান রাজু অপহরণকারী হিসেবে গ্রেপ্তার করা হয়। বিকাশের দোকানের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলেছে যে এর আগেও সে এরকম টাকা সে বিকাশের দোকান থেকে উত্তোলন করেছে। সেপ্টেম্বর অক্টোবরে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ, তাই জ্বরে আক্রান্ত হলে প্যারাসিটামল ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর সতর্কতা হিসেবে জ্বর আসার দ্বিতীয় দিনে করাতে হবে রক্ত পরীক্ষা। ডিএনসিসি হাসপাতাল মহাখালী। সম্প্রতি এই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুতে জ্বর, বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। 15 দিন জ্বরে ভোগার পরে ওনারে মুন্সিগঞ্জে ভর্তি করার পরে মুন্সিগঞ্জে রাখছে, গতকালকে রাত্রে আর কি ওনার এখানে 5 দিন ধরে আমার চাচার আর কি জ্বর ছিল। জ্বর থাকার পরে আপনার গতকালে ব্লাড মাল্টিনেস 55,000 ছিল। শরীর ব্যথা ছিল আর ইয়া ছিল, প্রেশার লো হয়ে গেছে একবার। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজ থেকেই ওষুধ খেয়ে ডেকে আনছেন বিপত্তি। তাই জ্বরের দ্বিতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন, এটা তো আসলে প্রথম 5 দিন তো শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাবে, এটাই কিন্তু চিকিৎসা, মূলত চিকিৎসা। তো এটার জন্য তো আসলে ফার্মেসির ওদিকে গিয়ে অনেক বেশি ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নাই। বরং বেশি ওষুধ খেলে আরও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর ঢাকার বাইরে মারা গেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছেন বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ফের 6.2 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। রোববারের ধ্বংসাত্মক কম্পনের পর এটি একই অঞ্চলে তৃতীয় ধাক্কা। নিহতের সংখ্যা ছাড়িয়েছে 2200, আহত হয়েছেন অন্তত 3600 জন। আবারও কেঁপে উঠল আফগানিস্তান। এই সপ্তাহে তৃতীয়বারের মতো দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের শিওয়ার জেলা ও পাকিস্তান সীমান্তবর্তী বারকাশকোট এলাকায় কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে এই কম্পনের উৎপত্তি মাত্র 10 কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে বহু বাড়ি ও ছোট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। রোববারের প্রথম ধাক্কা ছিল 6 মাত্রার, যা কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ধ্বংস চালায়। হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। মঙ্গলবার দ্বিতীয় ভূমিকম্পটি 5.5 মাত্রার ছিল, যা পাহাড় ধসে গ্রামীণ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয়। পর হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। স্কুল, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বেঁচে থাকা মানুষগুলো গৃহহীন হয়ে রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। নিরাপদ আশ্রয় ও খাদ্যের অভাবে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। জাতিসংঘ ও বিভিন্ন সাহায্য সংস্থা জানিয়েছে খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয়ের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। তারা তৎপরতার সঙ্গে উদ্ধার ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে, কারণ এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে ওষুধ, শুকনো খাবার সহ 11 টন সহায়তা। সকাল 8টায় ত্রাণ বহনকারী বিমানটি সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেবেন 16 সদস্যের প্রতিনিধি দল। এ যেন এক মৃত্যুপরী, যেদিকে চোখ যায় কেবল ধ্বংসস্তূপ আর হাহাকার। চারদিকে শুধু কান্না আর বেঁচে থাকার আকুতি। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে অসহায় মানুষগুলো প্রহর গুনছে একটু আশ্রয়ের। 6 মাত্রার ভূমিকম্পে আফগানিস্তান যেন ধ্বংসস্তূপ। হাজারো ঘরবাড়ি ভেঙে নিঃশেষ বহু পরিবার। এই সময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সকাল 8টায় ত্রাণ নিয়ে ঢাকা সেনানিবাস ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমানটি। উড্ডয়নের আগে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক। বন্ধু প্রতিম দেশের এই মানবিক বিপর্যয়ে
বাংলাদেশ অত্যন্ত মর্মাহত। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বলেন, বৈশ্বিক যে কোনো প্রয়োজনে আত্মনিয়োগে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। আচ্ছা, আমাদের আজকে যে টিমটা যাচ্ছে ত্রাণ সহায়তা নিয়ে, এখানে 16 জন সদস্য রয়েছে। আমাদের এখানে এয়ার ক্রু রয়েছেন 14 জন, এর সঙ্গে রয়েছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসার এবং আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকে একজন প্রতিনিধি, একজন লেফটেন্যান্ট কর্নেল। বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়তা করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। ত্রাণ কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার কারাম উৎসবের খবর। আদিবাসীদের সবচেয়ে বড় ও রঙিন উৎসব কারাম। রঙিন শাড়ি, খোপায় কাশফুল গুজে বর্ণিল সাজে মেতে ওঠেন তরুণ তরুণী থেকে শুরু করে শিশু, নারী, পুরুষ সবাই। বরেন্দ্র জনপদে এই উৎসব শুরু হয় ভাদ্র মাসের শেষ সপ্তাহে। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। বাহারি পোশাক, ছন্দের তালে নিজস্ব ভাষায় গান, দল বেঁধে তরুণ তরুণীদের নাচ, সব মিলিয়ে এক অনবদ্য পরিবেশনা। বাদ্যর তালে মাথায় কলসি নিয়ে হাত ধরে নান্দনিক সেই নৃত্য মুগ্ধ করে দর্শনার্থীদের। নওগাঁর নজিপুর মাঠে বৃহস্পতিবার প্রথম দিনের মতো এই উৎসবকে ঘিরে তৈরি হয় আদিবাসী মিলন মেলা। অংশ নেয় নওগাঁ, জয়পুরহাট সহ আশপাশের জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। উৎসব ঘিরে বসে রকমারি দোকানপাট, কেউ কেনেন চুরি ফিতা, কেউ বা আবার ঘরে নিচ্ছেন মিষ্টি মিঠাই। দিনভর মেলায় তুলে ধরা হয় আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্য। আমরা এখানে এসেছি নৃত্য করার জন্য, অনেক দিন ধরে আমরা প্র্যাকটিস করেছি, আদিকাল থেকে হয়ে আসছে, কিন্তু এখন আমাদের আদিবাসী অনেকটা ধরলেন ডুবে যাচ্ছে। আয়োজকরা বলছেন আদিবাসীদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই উৎসবের লক্ষ্য। আমরা প্রত্যেক বছর আমাদের আত্মাকে শুদ্ধিকরণ করার জন্য আমরা এই কারাম উৎসবটা করে থাকি। উৎসব সফল করতে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কারাম উৎসব যাতে সুন্দরভাবে হয় সেজন্য আমরা সবসময় তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি। সাঁওতাল, উরাও, মুন্ডা, পাহান, রাজবংশী সহ অন্তত 23 সম্প্রদায়ের মানুষ প্রকৃতি পূজার মাধ্যমে ভাদ্র মাস থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত এই উৎসব পালন করে থাকেন। পুরনো বছরের সমস্ত বেদনা দুঃখকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার নামই এই কারাম উৎসব। বরেন্দ্র অঞ্চলের অন্তত 23টি সম্প্রদায় এই উৎসবে অংশগ্রহণের মাধ্যমে তাদের নব প্রেরণা খুঁজে পান। নওগাঁর নজিপুর মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুমার দিনে মসজিদে মসজিদে ডাকসু নির্বাচনের ভিন্নধর্মী প্রচারণা, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার। প্রস্তাবিত আরপিও নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। বিএনপি স্বাগত জানালেও পিআর অন্তর্ভুক্তি চায় জামাত। ইসির সক্ষমতায় গুরুত্ব এনসিপির। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারে স্থানীয়দের বিক্ষোভ। ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।